স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সঞ্জিদা ইসলাম। শেষমেশ প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেফতার হলেন ই-কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির এমডি এবং চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মোহাম্মদপুরে এমডি রাসেলের বাসায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এমন অবস্থায় অনিশ্চয়তায় পড়েছেন লাখ লাখ টাকা বিনিয়োগ করা গ্রাহকরা। সুরাহা চেয়েছেন সরকারের কাছে। প্লাবন রহমানের রিপোর্ট। বাংলাদেশের ই কমার্সের অন্য নাম হয়ে উঠেছিল ই-ভ্যালি। কম দামে পণ্য ডেলিভারির মাধ্যমে অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠে এই ই কমার্স প্রতিষ্ঠান। বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের কোটি কোটি টাকা বিনিয়োগ পায় ই-ভ্যালি। কিন্তু সময় মতো পণ্য না দেয়া, সম্পদ দেনার ব্যাপক ফারাকে সমালোচনায় পড়ে ই-ভ্যালি। এমন অবস্থায় প্রতারণার অভিযোগে গত বুধবার রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-ভ্যালির মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার বিকেলে ই-ভ্যালির এমডি চেয়ারম্যানের বাসায় অভিযান শুরু করে র্যাব। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা হচ্ছে যে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ। এই প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার করে তাদেরকে আমরা র্যাব সদর দপ্তরে নিয়ে এসেছি। এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তথ্য বলছে, আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির মোট দেনার পরিমাণ 542,99,482 টাকা। এই দেনার বিপরীতে তাদের দৃশ্যমান সম্পদ মাত্র 65 কোটি। এমন অবস্থায় নিজেদের বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় দেশের প্রায় 50 লাখ গ্রাহক। প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার সময় গ্রাহকরা নিজেদের দুরবস্থার কথা জানিয়ে সরকারের কাছে সমাধান চেয়েছেন। অনেকে বাইক পেয়েছে, সেই লোভে আমি ওই জায়গায় পা দিই, কিন্তু এখন আমি 5 লাখ টাকার অর্ডারের মধ্যে একটা অর্ডারও পাইনি। কারণ আমি অর্ডার করেছি, আমি ডেলিভারি চাই। এই 12,30,000 টাকা পাই গভর্নমেন্ট, এই টাকাটা গভর্নমেন্ট আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করুক। এদিকে আগামী 21 অক্টোবরের মধ্যে ই-ভ্যালির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ই-ভ্যালির চেয়ারম্যান ও সিইওকে গ্রেফতারের পর নেওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে। সেখান থেকে বিস্তারিত জানাতে ব্রিফ করছে র্যাব। আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। সেক্ষেত্রে আসলে বলবেন যে আজকে আপনারা কোন অভিযোগের ভিত্তিতে আসলে তাদের বাসায় অভিযান চালান এবং কাকে কাকে গ্রেফতার করেন? রাসেলকে সরাসরি গ্রেফতার করা যেখানে আনা হয়েছে, আমি এখন ঠিক সেখানে রয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আজকে মাঝরাতে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে বলা হয় একটি ই-ভ্যালি সংক্রান্ত যে মামলাটি দায়ের করা হয়, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-ভ্যালির বিপক্ষে একটি মামলা দায়ের করা হয়। এই প্রেক্ষিতে আমরা আজকে আনুমানিক বিকাল 4:30টার দিকে আমরা ই-ভ্যালির যে স্বত্বাধিকারী, যে সিইও এবং ই-ভ্যালির যে চেয়ারম্যান শামীমা নাসরিন, তাদের যে মোহাম্মদপুরে যে বাসা, সেখানে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আনুমানিক বিকাল 5:30টার দিকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাসেলকে এবং তার স্ত্রী নাসরিনকে আমরা আটক করি এবং আটক করে তাদেরকে র্যাব সদর দপ্তরে নিয়ে আসি এবং এখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরবর্তী আমরা তাদেরকে আইনানুগ প্রক্রিয়ার জন্য থানা হস্তান্তর করব। আপনারা যখন তাদের বাসায় অভিযান চালান সেখানে আসলে কি কি পাওয়া গেছে? এটা আমরা তার বাসায় অভিযান চলাকালীন সময় আমরা কিছু ডকুমেন্টেশন পেয়েছি, যেটা বা তার বিজনেস সংক্রান্ত কিছু কাগজপত্র আমরা পেয়েছি। পাশাপাশি আমরা এখন তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদে যদি আমরা অন্য কোনো তথ্য পেয়ে থাকি পাই, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অভিযান পরিচালনা করব। আপনাদের আমরা যতটুকু জানি গুলশান থানায় একটা মামলার প্রেক্ষিতে আসলে আপনারা তারা সেই মামলাটা আসলে কি অভিযোগটা ছিল? সেই মামলাটি ছিল প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ। জনাব আরিফ সাহেব নামে একজন মামলা দায়ের করেছে, যেখানে 3 লক্ষাধিক টাকার একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি অভিযোগ করা হয়েছে ই-ভ্যালির উপরে, যেখানে বলা হয়েছে যে ই-ভ্যালির সিইও হচ্ছে আসামি বা রাসেল এবং তার স্ত্রী যিনি চেয়ারম্যান হিসেবে আছেন শামীমা নাসরিন, তাকেও আসামি করা হয়েছে। দুজনকে আসামি করা হয়েছে।
কালকে ব্রিফিং এর যে বিষয়টা আপনি বলছিলেন সেখানে বিস্তারিত তুলে ধরবেন আশা করা হচ্ছে। জি, আমরা আজকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের যে সকল তথ্যগুলো আমরা পাবো সেটা আগামীকালকে সকালে আমরা ইনশাআল্লাহ ব্রিফিং করে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে র্যাবের দিক থেকে আসলে বলা হচ্ছিল আগামীকাল একটি সংবাদ সম্মেলন করা হবে এবং সেখানে আসলে বিস্তারিত জানানো হবে। আগে বেরিয়ে গেছে না ইভ্যালির চেয়ারম্যান এবং সিইওকে গ্রেফতারের পর সে বিষয়ে ব্রিফ করছে র্যাব। আমরা সরাসরি ছিলাম সেখানে। বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রুমিন ফারহানা বলেছেন, সরকারের গাফিলতির কারণে ই ভ্যালি, ই অরেঞ্জের মতো প্রতিষ্ঠান ব্যবসার নামে প্রতারণা করে হাজার কোটি টাকা লুট করেছেন। যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের টাকা সরকারকে ফিরিয়ে দিতে হবে, পরে সরকার ওইসব প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে রুমিন এসব কথা বলেন। বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসায় নেমেছে, মাসের পর মাস চালিয়েছে। তাতে এটা মনে করার কোনো কারণ নাই যে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন, রাষ্ট্রের যারা রেগুলেটর আছেন, তারা এই সম্পর্কে কিছু জানেন না। মাননীয় স্পিকার, আমার বক্তব্য খুব স্পষ্ট। সরকারের দুর্নীতি এবং গাফিলতির কারণে নানা শ্রেণী পেশার মানুষের যে হাজার হাজার টাকা তারা লুট করেছে, কোটি টাকা তারা লুট করেছে, সেই টাকা সরকারকে ফেরত দিতে হবে। প্রতিষ্ঠানের নাম আস্থা গেটওয়ে লিমিটেড। সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা হলেও অর্থ হাতিয়ে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে জাল নিয়োগপত্র প্রদান করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিস্তারিত মৌ খন্দকারের রিপোর্টে। বুধবার রাজধানীর ভাটারায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই সময় তাদের কাছ থেকে ইমেক্স ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেডের 24টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন চাকরি প্রার্থীদের নিবন্ধন ফর্ম, জীবন বৃত্তান্ত, ভিজিটিং কার্ড সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতার 2 জন সহ মোট 5 জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। প্রতারণার থেকে মুক্তির যে উপায়গুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে সচেতনতা, দ্বিতীয় হচ্ছে লোভ, তৃতীয় হচ্ছে অভাব। এই যে জিনিসগুলো, লোভ যদি সম্বরণ করা যায়, অভাব যদি কমানো যায়, আর প্রচার প্রচারণা যদি বাড়ে, তাহলে ধীরে ধীরে এই যে প্রতারক আছে, এই প্রতারকদের কাজ করার ক্ষেত্র কমে যাবে। তিনি জানান, তারা দেশের চাকরি প্রার্থী বিপুল পরিমাণ ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা পয়সার বিনিময়ে এরা ভুয়া নিয়োগপত্র তুলে দেয় এবং নিয়োগপত্র আমি দেখলাম যেগুলো, এগুলো চমৎকার, দেখলে সত্য অরিজিনাল নিয়োগপত্র আমরাও তো পেয়েছি জীবনে একবার, তার চেয়ে অনেক ভালো নিয়োগপত্র এগুলো। ওরা করে সেইগুলো যেগুলোর জন্য সরকারের বড় কোনো বিজ্ঞপ্তি দেওয়া লাগে না। সেই জায়গায় এমপি সাহেবরা বা স্কুলের যিনি সভাপতি, তারা এইগুলো নেয় এবং এই সূত্র দিয়ে তারা অনেকের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান পাকিস্তানের সহযোগী ছিলেন বলেই মুক্তিযুদ্ধে তার অধীনে থাকা যোদ্ধাদের মধ্যে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, বেঁচে থাকলে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতে হতো। শাহালি জয়ের রিপোর্ট। অসংখ্য ধন্যবাদ। সংসদ নেতা শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় একাদশ জাতীয় সংসদের 14দশ অধিবেশন। বক্তব্যে সমসাময়িক বিভিন্ন ইস্যুর পাশাপাশি উঠে আসে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। কর্নেল আসলাম বেগ তখন ঢাকায় সে দায়িত্বরত ছিল। সে কর্নেল আসলাম বেগ জিয়াকে একটা চিঠি দেয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 71 সালে। সেই চিঠিতে সে লিখেছিল যে আপনি খুব ভালো কাজ করছেন, আমরা আপনার কাছে সন্তুষ্ট, আপনার স্ত্রী পুত্রকে নিয়ে চিন্তা করবেন না, আপনাকে ভবিষ্যতে আরো কাজ দেওয়া হবে। চিঠিটা আমার কাছে আছে। একটা সেক্টরে যদি সে অধিনায়ক হয়ে সেখানে ক্যাজুয়ালিটি বাড়িয়ে দেওয়ার মানে কি? তো নিজের হাতে পাকিস্তানি সেনাদের সে গুলি করতেই যায়নি, সে আমাদের নিজেদের লোকদের এগিয়ে দিয়েছে মরতে। জাতির পিতার হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথাও বলেন প্রধানমন্ত্রী। আমি তাকে আসামি করতে চেয়েছিলাম, তখন আমাদের হোম সেক্রেটারি ছিল রেজাউল হায়াত, সে আবার বলল যে মৃত মানুষকে তো আসামি করা যায় না।
চন্দ্রিমা উদ্যানে আদৌ জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে কিনা সে বিতর্কেরও জবাব দেন তিনি। লাশ শনাক্ত করছে বীর শওকত, মুক্তিযোদ্ধা হিসেবে আমি চিনতাম। আমি জিজ্ঞাসা করেছিলাম, সত্যি কথা বলেন তো? সে বলে যে লাশ কোথায় পাবো। ইভেন জেনারেল এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আমাকে বলছে বোন লাশ পাবো কোথায়? করোনা মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরে সরকার প্রধান বলেন 24 কোটি টিকা সংগ্রহের ব্যবস্থা করেছে সরকার। উন্নয়নের নানামুখী খতিয়ান তুলে ধরে সংসদ নেতা বলেন দেশের অগ্রগতি যাদের পছন্দ নয় তারা অহেতুক সমালোচনা করে। মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কি বললো, আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে। ও কে কি বললো ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়ার আমার সাজে না। শেখ হাসিনা বলেন আশ্রয়ন প্রকল্পে যারা নাশকতা করেছে তাদের কেউ রেহাই পাবে না। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো যে কয়টা ঘর, এই যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। এটাই আমার কথা, তার রিপোর্ট দিতে হবে। অবশ্যই এখানে দুর্নীতি করলে আমি সেই দুর্নীতি মানতে রাজি না। গরিবরে ঘর করে দেবো, সেখান থেকে টাকা মেরে খাবে। সরকার প্রধান বলেন সফলভাবে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের পর শিগগিরই আরো একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা চিন্তা করছে সরকার। মাননীয় স্পিকার, আমি আর সময় শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে বিশেষ বিধানের মেয়াদ আরও 5 বছর বাড়ল। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় সংসদে এই সংক্রান্ত বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। 2009 সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া এবং দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে 2010 সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। শুরুতে 2 বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়। তবে বিশেষ এই আইনটির মেয়াদ কেন 16 বছর পর্যন্ত বাড়ানো হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা অভিযোগ করেন এর মাধ্যমে বিদ্যুৎ খাতে লুটপাট বেড়েছে। এই যে আপনি কয়লা পাওয়ার প্ল্যান্ট দেখলেন, এটাও কিন্তু এই দ্রুতভাবে আনা হয়েছে। কারণ হলো এই ধরনের পাওয়ার প্ল্যান্ট আনতে গেলে 6 থেকে 7 বছর লাগে। আমরা 21 মাসে কমপ্লিট করেছি পায়রার বিদ্যুৎ কেন্দ্র। এখন এখানকার যে ট্রান্সমিশন লাইনে যদি আমাকে করতে হয়, আমার এই বিশেষ বিধান অ্যাপ্লাই করতে হবে, নাহলে এটা 3 বছর লাগবে আমাকে আনতে। আপনারা নিজেরাই বলছেন এক্ষুনি তাড়াতাড়ি করে লাইন করেন, আমার হাওরে লাইন করেন তাড়াতাড়ি করে। লাইন করতে গেলে তো আমাকে দ্রুততার সাথে আনতে হবে। এই একমাত্র আইন আমরা যেভাবে কাজ করেছি, কোনোখানে কোনো কোয়েশ্চেন ডিড নট অ্যারাইজ। রাজনৈতিক কর্মকৌশল ও আন্দোলনের গতিপথ ঠিক করতে বিভিন্ন সারির নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। 3 দিনের বৈঠকের শেষ দিনে আজ দলের সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সাথে বৈঠক করছেন দলের নীতি নির্ধারকরা। বৈঠকে তাদের মতামত জানতে চান সিনিয়র নেতারা। বেলা 4টার বৈঠক শুরু হলেও দুপুর থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। তারা স্লোগান দিয়ে নিজেদের দাবি দেওয়ার কথা জানান। বিএনপি সূত্র জানিয়েছে 3 দিনের বৈঠক আজ শেষ হলেও পেশাজীবী ও ব্যবসায়ীদের সাথে আরও কিছু বৈঠক করবে বিএনপি। এরপর আনুষ্ঠানিকভাবে দলের সিদ্ধান্তের কথা জানানো হবে। বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, ধারাবাহিক বৈঠকের আলোচনার বিষয় নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আর নেতারা কি বলছেন? পদ্মা, মূলত এই সিরিজ বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন এবং সংগঠনের যে সমস্ত বিষয় তাদের ঢেলে সাজানোর আছে বা সংশোধনের আছে সেই বিষয়গুলো এবং সেই সাথে চলমান রাজনৈতিক ইস্যুর কথাটিই বলেছেন আমাদেরকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে শেষ এই সিরিজ বৈঠকের শেষ বৈঠক চলছে, এখনও রুদ্ধদ্বার বৈঠক চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যরা সেখানে রয়েছেন, সেই সাথে রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকালকে হয়েছেন মধ্যম সারির নেতাদের সঙ্গে বৈঠক এবং তার আগে ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে
এই সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকেই কিন্তু মতামত নেওয়া হয়েছে এই এজেন্ডা ভিত্তিক, অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনে আসলে বিএনপি কিভাবে জয়ী হতে পারে বা তাদের যে দাবি রয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই দাবি আদায়ের বিষয়ে আসলে কি রোডম্যাপ হতে পারে আন্দোলনের, এই সমস্ত বিষয় নিয়েই মূলত মতামত নেওয়া হচ্ছে। এই মতামতগুলো লিপিবদ্ধ করা হচ্ছে এবং সিরিজ বৈঠক শেষে সেই মতামতগুলোর ভিত্তিতেই দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে জানাবেন আমাদেরকে মহাসচিব যে সংক্ষিপ্ত আকারে যে এই যে 3 দিনের সিরিজ বৈঠকে কি কি মতামত দেওয়া হলো সেটি মোতাদাগে আমাদেরকে জানানোর কথা রয়েছে গণমাধ্যমকে। এছাড়া আপনাকে বলে রাখি পদ্মা, যে গতকালকে যেটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শুধুমাত্র বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন এই নির্বাহী কমিটির তাদের সঙ্গেই নয়, রাজনৈতিক সংলাপটি কিন্তু বিএনপির বাইরের যে সমস্ত সরকার বিরোধী দল রয়েছে, বিরোধী মতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে, তাদের সঙ্গেও তারা রাজনৈতিক এই সংলাপটি চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। তো মোটামুটি বলা। মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনকে সামনে রেখে 3 দিনের সিরিজ বৈঠক করছে বিএনপি। বৈঠকের শেষ দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফুর রহমান। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? তো চা মাছটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 51 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 27,109 জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,862 জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,38,203 জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,549 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,94,090 জন। গত 24 ঘন্টায় 31,149টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 5.98%। প্রথম ধাপে মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হবে। আগামী 18 সেপ্টেম্বর সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে কথা জানান তিনি বৃহস্পতিবার। এর আগে মঙ্গলবার হয় প্রভোস্ট কমিটির বৈঠক। 2 বৈঠকে নেওয়ার সিদ্ধান্তগুলো উপস্থাপিত হবে 18 সেপ্টেম্বর সিন্ডিকেট মিটিংয়ে। সব শিক্ষার্থী টিকার আওতায় না আসলে পুরোপুরি ক্যাম্পাস খোলা হবে না। এখনও 10,000 শিক্ষার্থী টিকা নেয়নি জানিয়ে শিক্ষার্থীদের দ্রুতই টিকার আওতায় আসার আহ্বান জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সব ডিন, হল প্রভোস্ট, বিভাগের প্রধান সহ দায়িত্বশীলদের এরই মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একটা বিষয়ে একাডেমিক কাউন্সিল একমত হয়েছে যে অন্ততপক্ষে মাস্টার্স এবং চতুর্থ বর্ষের সেই শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে তাদেরকে নিজ নিজ আবাসিক হলে তাদেরকে উঠানো, যে কোনো প্রক্রিয়ার মধ্যে সকল শিক্ষার্থী যেন 27 সেপ্টেম্বরের মধ্যে সকলেই যেন এই কার্যক্রমের আওতায় আসে, সেটির জন্য আমাদের বিশেষ উদ্যোগ থাকবে। রাজধানীর কারওয়ান বাজার ও গুলশান 2 ঘিরে মহাপরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের বাজারে বন্ড ছেড়ে টাকা তুলবে ডিএনসিসি। আর এই ব্যাপারে এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে সব প্রক্রিয়া চূড়ান্ত করতে কাজ করা হয়েছে। এই 2 মার্কেটের আধুনিকায়নে ছাড়া হবে প্রায় 9,000 কোটি টাকার বন্ড। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। রাজধানীর গুলশান 2 নম্বর ডিএনসিসি মার্কেট, প্রায় 3.25 একর জমির উপর অবস্থিত এই মার্কেট ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এখানে ভবন নির্মাণে যে অর্থ ব্যয় হবে তা পুঁজিবাজার থেকে সংগ্রহের সিদ্ধান্তে এই বছরই মিউনিসিপ্যাল বন্ড বাজারে নিয়ে আসছে বলে জানান ডিএনসিসি মেয়র। একই সাথে প্রায় 24 বিঘা জমির উপর ডিএনসিসির মালিকানাধীন কারওয়ান বাজার 3টি মার্কেট ভেঙে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ডিএনসিসি। ঢাকা উত্তরের মেয়র জানান, কারওয়ান বাজার প্রকল্পের 3D প্রসপেক্টাস ডিজাইন তৈরি শেষ পর্যায়ে।
কনসেপ্টটা আমরা রেডি করেছি এবং আমরা 1টা 2টা 3টা অপশন রেডি করার পরে আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। এটা জানা যায় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে কারণ বাজারে তৈরি করা হবে আধুনিক বাণিজ্যিক কেন্দ্র, মিডিয়া সেন্টার, থাকবে বিশাল পার্কিং ব্যবস্থা, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, অত্যাধুনিক অপেরা হাউস, বিদেশি রাষ্ট্রীয় অতিথি ভবন সহ সুবিশাল কনভেনশন সেন্টার এবং নাগরিক মিলনায়তন কেন্দ্র সহ নানা স্থাপনা। যে ইনশাল্লাহ আমাদের টার্মেই আমি এটাকে শুরু করে দিতে চাচ্ছি। আমরা মনে করি এইটাতে আমরা গুলশান 2 শেষ করার পরপরই 2023 সাল নাগাদ আমরা কারণ বাজার নিয়ে কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। উত্তর সিটি মেয়র জানান প্রাথমিকভাবে গুলশান 2 বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণে 2000 কোটি টাকা এবং কারণ বাজার এলাকায় বাণিজ্যিক এবং নাগরিক কেন্দ্র নির্মাণে প্রায় 7000 কোটি টাকা বন্ড বিক্রি থেকে উত্তোলন করা হবে। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান গুলশান 2 এবং কারণ বাজার প্রকল্পে বন্ড ইস্যু বিষয়ে ইতিমধ্যে বিএসইসির সাথে আলোচনা করেছে ডিএনসিসি। চলছে চূড়ান্ত প্রস্তাব তৈরির কাজ। এই কাজটা আমরা অনেকদিন আগে শুরু করেছি, যার জন্য আশা করি আমাদের আর্কিটেক্ট অ্যাসোসিয়েশন থেকে ডিজাইন পেয়ে গিয়ে তার ফাইন্যান্সিয়াল অফারগুলো যদি হয়ে যায় তারপরে আমরা খুব দ্রুত তাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারবো। বিএসইসি চেয়ারম্যান জানান বন্ডের উদ্যোগ সফল হলে দেশে বাণিজ্যিক অবকাঠামো প্রকল্পে অর্থায়ন সংকটের একটি স্থায়ী সমাধান হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। শেষ 2 ঘন্টার তথ্যপাত্য মোসাররত জাহান মুনিয়া হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে কোনো একটি হত্যা মামলার প্রধান উপজীব্য হল ঘটনাস্থলে কে উপস্থিত ছিল, কারণ হত্যা সশরীরে উপস্থিত না হয়ে করা সম্ভব নয়। আর এ কারণেই মুনিয়ার মৃত্যুর আগে গুলশানের ওই ফ্ল্যাটে কারা গিয়েছিল সেটি এখন তদন্তের প্রধান বিষয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে বিভিন্ন মাধ্যমে দেয়া মুনিয়ার বোন নুসরাতের বক্তব্য এবং কল রেকর্ডও বলছে মৃত্যুর 2 ঘন্টা আগ পর্যন্ত মুনিয়া তার বোন নুসরাতের সঙ্গে কথা বলেছেন। এদিকে আইনজীবীরা বলছেন আত্মহত্যা প্ররোচনার পরে একই বাদীর হত্যা মামলা দায়ের নজিরবিহীন। বিস্তারিত প্রতিবেদনে। গত 26 এপ্রিল গুলশানের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মোসাররত জাহান মুনিয়ার মরদেহ। ওই রাতেই গুলশান থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেন বোন নুসরাত জাহান তানিয়া। মামলাটি নিখুঁতভাবে দীর্ঘ তদন্তের পর 19 জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। 22 জুলাই আদালত সেই প্রতিবেদন গ্রহণ করেন। শুনানি শেষে 18 আগস্ট ওই মামলা থেকে একমাত্র আসামি সায়েম সুবহান আনভীরকে অব্যাহতি দেয় আদালত। খারিজ হয় বোনের নারাজি আবেদনও। 6 সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ফের মামলা করেন তানিয়া। আগে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেছিলেন নুসরাত। নতুন মামলায় তিনি অভিযোগ আনেন ধর্ষণ এবং হত্যার। আসামি করেন 8 জনকে। তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। সিনিয়র লয়ারদের সাথে কথা বলে জানা গেছে মুনিয়ার মামলাটি অত্যন্ত স্পষ্ট। মুনিয়া নিজ ফ্ল্যাটে মারা যান, বাইরে কোথাও নয়। মৃত্যুর আগের 24 ঘন্টা অথবা ফোনে বোনের সঙ্গে কথা বলার পরবর্তী সময় থেকে মৃত্যু পর্যন্ত মুনিয়ার ফ্ল্যাটে কেউ গিয়েছিলেন কিনা সেটি হলো মামলার প্রধান উপজীব্য বিষয়। জানা যায় যে 8 জনকে অভিযুক্ত করা হয়েছে, তাদের কেউই ওই সময়ের মধ্যে মুনিয়ার ফ্ল্যাটে যাননি। তাহলে মুনিয়ার বাড়িতে গিয়েছিল কে? আইনজীবীদের একটি অংশ মনে করছেন সিসিটিভি ফুটেজটি প্রকাশ করা এবং নুসরাত তানিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই এর সমাধান হতে পারে। কারণ কল রেকর্ড অনুযায়ী মৃত্যুর 2 ঘন্টা আগ পর্যন্ত মুনিয়া তার বোন নুসরাতের সঙ্গে কথা বলেছেন। কথা বলার পরবর্তী 2 ঘন্টার মধ্যে মুনিয়া মৃত্যুবরণ করেছেন বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়। এদিকে একই বাদীর প্রথমে আত্মহত্যা প্ররোচনায় মামলা, পরে আবার হত্যা মামলার বিষয়ে আইনজীবীরা বলছেন নিছক হয়রানির জন্য এই কাজটি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে আসছে আত্মহত্যা, তারপরে সেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগটা প্রমাণ হয় নাই, কিন্তু এটা আত্মহত্যা মেডিকেলি প্রমাণ। বোন আবার আরেকটা হত্যা মামলা করে, এইটা তো নিশ্চয় হয়রানি ছাড়া কি। হত্যার প্ররোচনার মামলায় যখন ফাইনাল রিপোর্ট, সেখানে হত্যা মামলা আসবে কোথা থেকে? যে পুলিশ যে সংস্থা এটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে, আবার এই একই সংস্থা এটা তদন্ত করে কি পাবে? টিকবে না। তবে সংশ্লিষ্টরা মনে করছেন অপরাধের জটিল রহস্য উদ্ঘাটনে পিবিআই এরই মধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। এবারও তার প্রমাণ মিলবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
জাপানি শিশুদের নিয়ে বাবা মায়ের সমঝোতার বিষয়ে উভয় পক্ষের আইনজীবীদের দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট। এক্ষেত্রে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদকে মুরব্বির ভূমিকা পালন করতে বলেছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেছেন, শিশুদের নিয়ে সুন্দর সমাধান হলে তাদের ভবিষ্যতও ভালো হয়, দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়। তাই আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা মুলতবি করেন আদালত। এই সময় পর্যায়ক্রমে গুলশানের বাসায় একদিন করে মা ও একদিন করে বাবা শিশুদের সঙ্গে থাকবেন। আমরা মনে করি এই শিশু সন্তানদের জন্য তাদের ভবিষ্যৎ বিবেচনায় সবচেয়ে ভালো অবস্থান হবে যদি তারা জাপানি সিস্টেমে লেখাপড়া করতে পারে এবং তাদের যখন বয়স হবে জাপানি আইন অনুযায়ী 18 বছর হবে, তখন তাদের পছন্দ মতো মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে নাকি ইন্ডিপেন্ডেন্ট থাকবে তারা নিজেরাই ঠিক করে নেবে। গত তারিখে যে আদেশটা ছিল সেটাকে আরেকটু মডিফাই করলো, এখন থেকে হলো যে 28 তারিখ পর্যন্ত একদিন বাবা থাকবেন বাচ্চাদের সঙ্গে, একদিন মা থাকবেন, সম্পূর্ণ 24 আওয়ার্স, 8টা থেকে পরের দিন রাত সকাল 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। অবশেষে জয় পেল 6 জেলে। এখন থেকে সুন্দরবন থেকে খুলনা পর্যন্ত কাঁকড়া পরিবহনে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহারে আর কোনো বাধা থাকলো না। দুপুরে এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এ রায়ের ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই রুটে জেলেদের কাঁকড়া পরিবহনের বাধা দূর হলো। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় কাঁকড়া ধরা এখন এই এলাকার অনেক জেলার প্রধান পেশা। কিন্তু এক অদ্ভুত নিয়মের বেড়াজালে পড়ে যায় এখানকার 1000 জেলে। নিবন্ধন করা ট্রলারে পশুর নদী ব্যবহার করে মাছ পরিবহনের অনুমতি আছে বন বিভাগের, তবে অনুমোদন ছিল না কাঁকড়া বহনের। এমন দ্বৈত নীতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন 6 জেলে, যার সমাধান পেলেন তারা। জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে ধনী গরিব নির্বিশেষে সব দেশের জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করতে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর নিয়ে করা এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, শুক্রবার সকালে ফিনল্যান্ড হয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ছাড়বেন প্রধানমন্ত্রী। আগামী 24 সেপ্টেম্বর 18 বারের মতো জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তিনি। ফ্রম দ্য ডে ওয়ান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন যে কোভিড ভ্যাকসিনটা শুড বি এ পাবলিক গুড, এবং এইটি সব দেশে পাওয়া উচিত, ধনী দরিদ্র সব দেশের পাওয়া উচিত উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আমরা এটাও এইবারে ওখানে আমরা আরো জোরালো করে তুলব। আর আমাদের রোহিঙ্গা ক্রাইসিস তো আছে, সেই রোহিঙ্গা ক্রাইসিসের উপরে আলোচনা হবে। সেইখানে হচ্ছে এটা আমরা আমাদের নিজেরা সাইড ডিবেট করব। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সহ সাংবাদিক নেতারা ব্যাংক হিসাব তলব নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য জানতে চান। জবাবে তথ্যমন্ত্রী বলেন, 11 সাংবাদিক নেতার ব্যাংক হিসেব চেয়ে বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংক কেন চিঠি দিয়েছে সেটি তারও প্রশ্ন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। এর আগে সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারা আমাদেরকে ঠেলে দিচ্ছে যে আমরা সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ আমরা সাংবাদিকরা কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের আদর্শে পথ চলি, আমরা সবসময় কিন্তু এই সরকারের সহযোগিতা দিয়ে থাকি, সহযোগিতা দিচ্ছি। কিন্তু আমাদেরকে এইভাবে সমাজে কেন হেয় করা হয়েছে, আমাদের সারা জীবনের অর্জনকে কেন ভুলুণ্ঠিত করা হলো, কেন এই প্রশ্নের মুখে আমাদেরকে তুলে দেওয়া হলো, আমি সেই প্রশ্নের উত্তর জানতে চাই। সাংবাদিকদের সমস্ত পেশাজীবী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেওয়া হয়েছে। সরকার অবশ্যই যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে, ব্যাংক হিসাব এমপিদেরও তলব করা হয়, ব্যাংক হিসাব রাজনীতিবিদদের তলব করা হয়, ব্যাংক হিসাব ব্যবসায়ীদেরও তলব করা হয়, কিন্তু সমস্ত নেতৃবৃন্দের কেন করা হলো সেটি আমার কাছেও একটি বড় প্রশ্ন।
এটি আমিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তবে আমি মনে করি এতে উদ্বেগের কোনো কারণ নেই, কারণ আমি সাংবাদিক, যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের তো আমি চিনি এবং জানি। ইতিবাচক ধারায় থেকে আরও একটি সপ্তাহ শেষ করলো দেশের দুই পুঁজিবাজার। বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক 32 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭,২২৮ পয়েন্টে। ডিএসসিতে এদিন মোট লেনদেন হয়েছে 2,171 কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে 67 কোটি টাকা বেশি। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে এদিন। ডিএসসির বাজার মূলধন এদিন বেড়ে দাঁড়িয়েছে 5,74,000 কোটিতে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের 1 মাস পূরণ হলো। গত 1 মাসের মধ্যে দেশটিতে ঘটে গেছে বেশ কিছু পরিবর্তন। এর মধ্যে তালেবান সরকার গঠন করেছে, তালেবানের বিরুদ্ধে কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষোভও হচ্ছে। তালেবানের আফগানিস্তান দখল নিয়ে পুরো বিশ্বের নজর এখন সেই দিকে। সিরিজ জয়ের পর এবার লক্ষ্যটা আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলকে হোয়াইট ওয়াশ করা। চতুর্থ ম্যাচে সিলেটে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। সিলেটে গেল 3 ম্যাচেই বোলিং দিয়ে এরই মধ্যে নজর কেড়েছে টাইগার যুবারা। উইকেট বিবেচনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং বান্ধব, তবে প্রথম 2 ম্যাচে কোনো দলই বড় স্কোর করতে পারলেও তৃতীয় ম্যাচে আইজ মোল্লার সেঞ্চুরিতে 200 রান পার করে বাংলার যুবারা। বিশ্বকাপের পর ভারতের টি-20 দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। আজ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এই ঘোষণা দেন এই ভারতীয় ব্যাটসম্যান। গুঞ্জন 2-3 দিন আগেই উঠেছিল, তবে ভারতের ক্রিকেট বোর্ডের বিভিন্ন সূত্র তা অস্বীকার করে আসছিল। আগামী 17 অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। তবে টি-20-র অধিনায়কত্ব ছাড়লেও টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন কোহলি। টি-20 অধিনায়ক কে হবেন সে ঘোষণা এখনও আসেনি। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।